যেহেতু অনুভূতির দিন, আমি আমার প্রথম দিনটার কথা বলি, যেদিন আমার প্রথম নিজের মধ্যে স্বপ্ন তৈরি হয়, হ্যাঁ রাজীব তোমাকে ডায়মন্ড হতে হবে। সেই দিনের কথাটা দিয়ে আমি শুরু করছি। ডেস্টিনি 2000 লিমিটেডের অনেক বড় একটা ইভেন্ট, যেখানে প্রথম 5জন ডায়মন্ডকে সেলিব্রেট করা হচ্ছিল। সেই দিন আমি রাজীব এসেছিলাম, বাসা থেকে সিদ্ধান্ত নিয়ে এসেছিলাম অনুষ্ঠান থেকে আমাকে মোটিভেট হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে ডায়মন্ড হওয়ার জন্য। এবং তখন আমি এই সিদ্ধান্তটি নিয়ে যখন নিলাম, আসার পরে দেখলাম চমৎকার সেলিব্রেশনের আয়োজন করা হয়েছে। 5জন ডায়মন্ডকে সেলিব্রেট করা হচ্ছিল ওই দিন। তো আমি দেখছিলাম ওখানে প্রচন্ড রকম আলো ছিল, দারুণ ঝলকানি ছিল আলোর, দারুণ শব্দ ছিল, অন্যরকম মানে বুকে অন্যরকম একটা শিহরণ তৈরি করছিল। সবকিছুই আমার চোখে লাগছিল। আমি ক্রেস্ট দেখলাম, চাবি দেখলাম, গাড়ি দেখলাম, কিন্তু রাজীব মোটিভেশন খুঁজে পাচ্ছিলাম না। রাজীব কেন ডায়মন্ড হবে, কারণটা কি খুঁজে পাচ্ছিলাম না। অনেক করে খুঁজছিলাম, পাচ্ছিলাম না। আমি ঠিক ওই পেছনের দিকে বসেছিলাম। সামনে বসলে কলিগরা হয়তো আসবে, কথা বলবে, এই জন্য পেছনে বসছিলাম। আমার মনে আছে আমি একা। তখন একটা জিনিস শুধু আমাকে উদ্বুদ্ধ করেছিল ডায়মন্ড হওয়ার জন্য, যাকে এই জীবনে আমরা একবার উপস্থাপক হিসেবে কিংবা যে কোনোভাবে একবার মঞ্চে আমন্ত্রণ জানিয়ে একটা ফুল দিয়ে আমরা যাকে ডেকে নিলে জীবনটাকে সার্থক মনে করি। আমার দৃষ্টিতে এই আধুনিক বাংলার অর্থনৈতিক স্বাধীনতার যিনি বাক প্রদান করেছেন, বাগদত্তা, অর্থনৈতিক স্বাধীনতার জনাব রফিকুল আমিন। আমি দেখছিলাম উনি সবাইকে ডেকে নিচ্ছিল ডায়াসে। প্লিজ প্লিজ লেডিস এন্ড জেন্টলম্যান, পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর নিউ ডায়মন্ড এক্সিকিউটিভ ... আমি রাজীব তখন সিদ্ধান্ত নিয়েছিলাম, ইয়েস ইয়েস, রাজীবকে এই জন্য ডায়মন্ড হতে হবে। রাজীবকে রফিকুল আমিন ভাই ডেকে বলবে, প্লিজ লেডিস এন্ড জেন্টলম্যান, পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর নিউ ডায়মন্ড এক্সিকিউটিভ রাজীব মিত্র। দ্যাটস ওয়াই রাজীব আজকে এখানে দাঁড়িয়ে কথা বলছি। আমি একটা সময় প্রচন্ডভাবে আমি খুঁজছিলাম কিভাবে নিজের জীবনটাকে দাঁড় করাবো। আপনারা যারা চিটংয়ে আছেন, যারা চিটংয়ে গেছেন, আপনারা দেখবেন ফয়েজ লেকটা আপনারা সবাই চিনেন। এর পাশাপাশি যে ফার্ম, ইলেকট্রিক ফার্মের বিশাল একটা কাজ হয়েছে, এটা আমাদের মানে আমাদের প্রতিষ্ঠানের করা, আমাদের ফ্যামিলির প্রতিষ্ঠান। আমাদের A গ্রেডের 3টা লাইসেন্স ছিল ফ্যামিলির। তো স্বাভাবিকভাবে আমি প্রথম চয়েস হিসেবে আমি কন্ট্রাক্টর ইটাকে নিয়ে, এছাড়া আরো অনেক কিছুই ছিল। তো ওই সময় টাকা ইনকাম করবো এভাবে করে নেমেই গেছি। অনেক কষ্ট করে শিডিউলের টাকা জমা করে দিয়েছিলাম এবং শুরু করে দিয়েছি বিজনেস। অফিস নিয়ে ফেলেছি, সেরকম সেটআপমেন্ট। যদি ঠিকাদারি করতে হয় একটু গেঞ্জি রেঞ্জি পড়তে হয়, তো আমিও গেঞ্জি রেঞ্জি পড়ছিলাম, একটু বাঁকা 3 বাঁকা হয়ে দাঁড়াতাম। ওভাবেই দাঁড়ানোর ব্যবসার পুঁজি ছিল ওটা। তো যাই হোক, ওভাবেই দাঁড়াতাম আর কি, ওভাবেই দাঁড়াতে হতো আমাদের। তো এরকম ভাবেই কিন্তু শুরু হয়। কিন্তু এই বিজনেসের কনসেপ্টটা, বিজনেসটা কি, এটা প্রথমবারই চেঞ্জ করে দিল যখন প্রথম একদিন ট্রেনিং করলাম। আমাদের সবারই ইমাম আমি বলবো, রফিকুল আমিন, উনি বললেন প্রথম কথাটাই এটা, সৎভাবে ব্যবসাটা করতে হবে। ভুলেও ভুল কিছু দিয়ে ব্যাখ্যা দেওয়া যাবে না। ভুল করে শুরু করার চাইতে শুরু না করার শ্রেয়। এই কথাগুলো শোনার পরই ওই মানুষটা পুরোপুরি বদলে গেলাম এবং ডিসাইড করলাম আমরা 5জন বন্ধু মিলে একটা বিজনেস শুরু করি, কয়েকটা বিজনেস শুরু করি। আমি সবার আগে সিদ্ধান্ত নিলাম, ইয়েস, আমি নেটওয়ার্ক মার্কেটিং করবো, আমি ডেস্টিনি করবো, আমি মাল্টি লেভেল মার্কেটিং করবো। এবং সবচাইতে মজার ব্যাপার, আমি একটা কঠিন দিনের কথা বলি। ওই সময় একটা সময় ছিল আমার ওই 5 বন্ধুদের খাওয়ার MLM করতে করতে একটা পর্যায়ে, তখন তো মানে প্রথম দিকে তো একটু সময় লাগে, আমাদের তেমন কোনো টাকা ছিল না। সবচাইতে মজার ব্যাপার হচ্ছে আমার পকেটে 7 টাকা ছিল। আমার এখনো মনে আছে, 7 টাকা দিয়ে আমরা 5 বন্ধু ভাত খাই, 3 প্লেট ভাত, একটা কচু শাক। আমার খাওয়ার জন্য টাকার কখনো অভাব ছিল না, আমার ফ্যামিলির এইটুকু অবস্থান ছিল। কিন্তু আমার অফিস থেকে বাসা ছিল ওয়াকিং ডিস্টেন্স শুধুমাত্র। তারপর আমি বাসায় যেতাম না একটা মাত্র কারণ, আমার অ্যাসোসিয়েট কয়েকজন আছে, তারা না খেয়ে থাকবে বলে। আমার এখনো মনে আছে সেই দিনটার কথা, যে কচু শাক আর ওই ভাত, 3 প্লেট ভাত আমরা 5 জন ভাগ করে খেয়েছিলাম একটা কচু শাক নিয়ে। আমার এখনো মনে আছে। সৃষ্টিকর্তার আশীর্বাদ, দোয়া, আপনাদের দোয়া, আজকে এইদের প্রত্যেকের অবস্থানটা এমন, সারাদিন যদি এরা বিরিয়ানি খায় এদের টাকা শেষ হবে না, এই পরিমাণ পর্যায়ে তারা পৌঁছেছে। আমি অনুভূতি বলতে হলে এভাবে করে বলবো বন্ধুরা, ওই একটা
একটা জাহাজই কিন্তু তীরে ভিড়ে ছিল, একটা জাহাজ তীরে ভিড়ে ছিল, কলম্বাস ওই জাহাজটাকে তীরে ভিড়ে ছিল। যে দেশের আজকে সেই দেশটাই নাকি সবচাইতে বেশি বড় দেশ, সম্মান দেখায়, সম্মান শিখায়, আমাদের অবকাঠামো ঠিক করে, অন্যান্য দেশের এই সেই অনেক কিছু তদারকি করে, ওই দেশটার নাম আমরা সবাই অনেকেই জানি। ইয়েস অর নো? তো বন্ধুরা, ওই জঙ্গলিদেরকে এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাতিতে রূপান্তর করেছে শুধু জাহাজটা ভিড়িয়ে। আজকে আমি আপনাদের এভাবে করে বলতে চাই, এই বাংলাদেশে একটা জাহাজ নতুন ভাবে আমরা সবাই শুরু করেছি, যেটা নেতৃত্ব দিচ্ছেন রফিকুল আমিন। বলি এভাবে, এই জাহাজ যেদিন তীরে ভিড়বে, বাংলাদেশে হবে সর্বশ্রেষ্ঠ জাতি এই বিশ্বের মানচিত্রে, নো ডাউট অ্যাবাউট ইট। এটা আমার স্বপ্ন। অনুভূতি, আমিন ভাই বলেছিল 15 লক্ষ টাকা দামের গাড়ি দেবে আমিন ভাই, কিন্তু আমি নেওয়ার সময় প্রায় 37 লক্ষ টাকা দিয়ে গাড়ি নিয়েছি। আপনি বুঝেন না আমার অনুভূতি কি? আর একটু যদি বলি অনুভূতিটা অনেকটা এরকম যে অনুভূতির কথা ওই দিন বলবো, সেই দিন অনুভূতি বলে বোঝানো যাবে। আমিন ভাই 15 লক্ষ টাকা দামের বলেছিল, নিয়ে নিয়েছি কত? 37 লক্ষ টাকা। আমিন ভাই নাকি বড় বড় স্বপ্ন দেখায়। আমিন ভাই কোথায় বড় বড় স্বপ্ন দেখায়? আমিন ভাই থেকে বড় স্বপ্ন আমরা বাস্তব করে ফেলি। এই জন্য আমিন ভাই বড় স্বপ্ন না দেখে কি ছোট স্বপ্ন দেখবে? আপনি বুঝেন না আমার অনুভূতি কি। এভাবে করে বলবো যে আমি আমিন ভাইকে বলবো, আমিন ভাই 15 লক্ষ টাকা দামের গাড়ি দেওয়ার কথা 37 লক্ষ টাকা দামের নিয়েছে। আই উইল প্রমিস উইথ ইউ ব্রাদার, আপনাদের সকলের কাছে আমার একটা কমিটমেন্ট আমি আজকে করে যাচ্ছি। রাজীব যখন ক্রাউন অ্যাম্বাসেডর হবে, কোন রাস্তার উপরে গাড়ি আনবে না। ডেফিনেটলি আমি রিকোয়েস্ট করবো আমিন ভাইকে যে অবশ্যই সেলিব্রেশনটা, বস আজকে ম্যানেজমেন্টকে, গোফ্রান ভাই আছে, আমার রিকোয়েস্ট এটা অবশ্যই স্টেডিয়ামে হতে হবে। আমি হেলিকপ্টার নিয়ে নামতে চাই, 6 কোটি টাকার হেলিকপ্টার নিয়ে নামবো, নো ডাউট অ্যাবাউট ইট। দ্যাট ইজ মাই ড্রিম। ওই দিন হবে অনুভূতির কথা। এবার আসেন, তাহলে অনুভূতি জানতে যাচ্ছেন, আমি বলি আমার ওই দিন হবে অনুভূতি, কারণ এটাই হচ্ছে আমার স্বপ্ন যে অ্যাম্বাসেডর আমাকে হতে হবে। আর এটা ওই যে যাত্রা পথের বিরতি শুধুমাত্র। আমি যে গাড়িটা নিয়েছি, এটা নিয়েছি আমি ভাঙার জন্য। একটু আপনি অবাক হবেন, কিন্তু এটাই বাস্তবতা। ডেস্টিনির ডায়মন্ড, ডেস্টিনির অ্যাম্বাসেডর, আমি ডেস্টিনির অ্যাম্বাসেডর। আমি কখনো 37 লাখ টাকার গাড়িতে চড়তে পারি না, এটা হতে পারে না। আমার স্ট্যান্ডার্ড এটা হতে পারে না, আমার চিন্তা ভাবনা এটা হতে পারে না, আমার স্বপ্ন এটা হতে পারে না। তো এটা হচ্ছে ভাঙার জন্য। কেন ভাঙার জন্য? আমি অ্যাম্বাসেডর হতে চাই, এই গাড়িটা নিয়েছি, আমি এটাকে ভেঙে তারপর অ্যাম্বাসেডর হব, কাজ করে ভাঙবো, তারপর অ্যাম্বাসেডর হব, এই জন্য আমি নিয়েছি। তো এটা আমার অ্যাচিভমেন্ট, তবে এটাকে আমি উৎসর্গ করলাম ভাঙার জন্য। কারণ আজকে আমি আপনাদেরকে বলি, আপনারা সবাই খুশি আমি ডায়মন্ড হয়েছি। আরে ভাই, আপনি খুশি হয়ে লাভ কি? আপনি এত খুশি কেন? আপনি একটা মাত্র এখানে এসেছেন, আমি জানি। আপনি কেন ডায়মন্ড হবেন সেটা যদি খুঁজে বের করা যায়, এই জন্য আপনি এসেছেন। আমি সেই কথাটাই বলবো, আমার অনুভূতিবাদ, সেই কথাটা বলবো এখন। শেষ একটা ব্যক্তির কাছে সম্মানটা আমি পুরোপুরি প্রদর্শন না করলে আজকে আমি আমার জীবনটা ব্যর্থ হয়ে যাবে। আমি বলবো ডেস্টিনির কলঙ্কিত সন্তান হিসেবে আমি থেকে যাব। আমার বাবা, যে মানুষটি সামাজিকভাবে অনেকগুলি, উনি সামাজিকভাবে একটু ভালো অবস্থানে আছেন, এই জন্য নানান ধরনের কথা উনি বলতো সবসময় ডেস্টিনিকে নিয়ে। আমার মনে আছে, আমার বাবা আমার চাচাকে পিটিয়েছে আজকে থেকে 5 বছর আগে। তার মানে আপনি বুঝতে পারছেন আমি উনার জন্য মামুলি ইনসান মাত্র, যে কোনো সময় শুরু হয়ে যেতে পারতেন। এবং আমার বাবা প্রচন্ড রাগী মানুষ। আমার বাবা একদিন ভাত খেতে খেতে বলছে আমার মাকে, যে তোমার ছেলে ডেস্টিনি করে, তো ওর জন্য আমি 50,000 টাকা রাখছি, ওকে যখন মানুষ বেঁধে রাখবে, যখন ধরে পিটাবে, তখন তুমি তাকে এটা দিয়ে ছাড়ায় আনবা, আমি রাখছি তার জন্য। এবং বিশ্বাস করেন, আমার ওই দিনের কথাগুলো এখনো মনে আছে। ওই দিন আমার মা এত ভয় পায়, এত ঘাবড়ে যায়, তখন আসলেই চিন্তা ভাবনা শুরু করে যে আমার বাবাই কিন্তু প্রথম আমার মায়ের মধ্যে সন্দেহটা ঢুকায় দেয়। তখন আমার মা কান্নাকাটি করতে থাকে, এই নিয়ে টেনশন, ওই নিয়ে টেনশন। তারপর কি হয়েছে জানেন? মজার ঘটনাটা বলি। আমি রাজীব এই ডেস্টিনিতে এতটুক সফলতার প্রথম কারণ হচ্ছে এটা, যে আমি যখন এত কিছু বলছে, মাকে বুঝাতেই পারছি না, একসময় বললাম চলো প্ল্যান দেখি। আমিন ভাই বলছে না যে যদি কোনো কিছু উল্টাপাল্টা করে, চলে না একটু প্ল্যানটা দেখি। তো আমি মাকে বললাম চলো প্ল্যানটা দেখি। মা প্ল্যানটা দেখলো, মা প্ল্যান দেখার পর ডিসিশন নিল এভাবে করে যে আমি এখন চেক দিচ্ছি, আমি জয়েন করবো, এবং তোর বাবা কি বলতেছে এটা আমি দেখতেছি। হয়ে গেছে কাজ, আমার মনে আছে এখনো। তো আমার মা প্রথম দায়িত্বটা নেয়। এবং সবচেয়ে বড় ব্যাপার কি জানেন? এই ডেস্টিনি লাইফে আমার প্রথম স্পন্সর হচ্ছে আমার মা। গ্লোবালি বিজনেস করব আমরা, শুধুমাত্র বাংলাদেশে না, বিশ্বের দরবারে আমরা বিজনেস করব, সেই মানের প্রস্তুতি নিয়ে আমরা কাজ করব। এই প্রত্যাশায় আমার মা আজকে এসেছে। আমার মায়ের কাছে আবারও আমি অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি অনেক বেশি হ্যাপি। আমার মাকে আমি একটু আসার জন্য
মা চলে আসো। এখানে আজকে আমার অনুভূতি কিছুই নেই, শুধু ছেলের বিভিন্ন কথা মনে করে একটু কান্না। আর ওর অনুভূতিটা যে কি, আমাকে একদিন আমার ছেলে বলেছিল, মা যেদিন আমি স্টেজে উঠবো ডায়মন্ড সেলিব্রেশনে, ওই দিন যদি আমি কোনো কথাই বলতে না পারি, আমার চোখে দিয়ে শুধু জল আসে, তাহলে আমার কি হবে? আমার কথা যদি বন্ধ হয়ে যায়, তাহলে চিন্তা করে দেখেন আমার ছেলে এই ডেস্টিনি নিয়ে কতটুকু, ওর কতটুকু আন্তরিকতাটা, কতটুকু সম্মান। আর ডেস্টিনির অগ্রদূত রফিকুল আমিন সাহেবকে ও যে এত পছন্দ করে, এত সম্মান করে, এটা আমি বলতে পারবো না। এটা নিশ্চয়ই রফিকুল আমিন সাহেবের পূর্বজন্মের কোনো স্বীকৃতি রয়েছে। উনি লক্ষ লক্ষ ছেলে গার্ডিয়ান হতে পেরেছেন। এটা আমার ছেলের মিথ্যা ধারণা না। ও যেই দিন প্রথম ডেস্টিনিতে জয়েন করে, ওই দিন ডেস্টিনিকে, ডেস্টিনি শব্দটাকে এমন আন্তরিকভাবে, এমন মন থেকে এমন সম্মান দিয়ে নিয়েছে, যার কারণে আমার ছেলে আজকে এতটুকু অবস্থানে এসে পৌঁছেছে। আপনারা সবাই ওর জন্য